হ্যালো নার্সিং স্টুডেন্টস, দ্য নার্সিং স্টাডি এড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আমরা আগের ভিডিওটাতে পড়েছিলাম অ্যাকিউট রেনাল ফেলিয়ার নিয়ে। অলরেডি দুটো পার্টের ভিডিও এই চ্যানেলে আছে। আজকে আমরা থার্ড পার্টে যাব। আজকে আমরা ডিসকাস করব ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ফার্স্টে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বলতে যখন কোনো ডিজিজ হয় তার ক্লিনিক্যাল পিকচারটা কেমন হয়, মানে পেশেন্ট কি কি ফিল করে, সাইন্স অ্যান্ড সিমটমস কি কি হয়, এইগুলো নিয়ে ডিসকাস করব অ্যাকিউট রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে। তো অ্যাকিউট রেনাল ফেলিয়ারের ফার্স্টে যেটা দেখা যায় দ্যাট ইজ ইউরিনারি ম্যানিফেস্টেশন। ইউরিনারি কি কি সাইন্স সিমটম পেশেন্ট ফিল করে। ফার্স্টে হলো অলিগিউরিয়া। অলিগিউরিয়া মানে হচ্ছে যখন ইউরিন আউটপুটটা কমে যাচ্ছে। যেহেতু কিডনি তার ফিল্ট্রেশনের কাজটা, মানে ব্লাড ফিল্ট্রেশনের কাজটা প্রপারলি করতে পারে না, আর ব্লাড ফিল্ট্রেশন ঠিকঠাক না হলে এক্সেস ওয়াটার, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট এইগুলো সমস্ত ব্লাডের মধ্যে জমতে থাকে, আর ইউরিন আউটপুটটাও কমে যায়। গ্লোমেরুলাস তার ফিল্ট্রেশন রেটটা কমিয়ে দেয়, সেই জন্য ইউরিন আউটপুটটাও কমে যায়। তাও ফার্স্টে যেটা হচ্ছে অলিগিউরিয়া। সেকেন্ড পয়েন্টে কি আছে, ডিক্রিজ স্পেসিফিক গ্র্যাভিটি। এইটা পেশেন্ট ফিল করে না, এটা ইউরিন টেস্ট করলে বোঝা যায়, ইউরিনের রুটিন এক্সামিনেশনে বোঝা যায়। ইউরিনের নর্মাল যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা কিন্তু কমে যায়। কেন কমে যায়? ইউরিনের যেটা কনসেন্ট্রেশন, মানে ইউরিনের অ্যাপিয়ারেন্সটা যেরকম হয় সেটা ঠিক সবসময় অ্যাকিউট রেনাল ফেলিয়ারে হয় না। যদি বা পেশেন্ট ইউরিন পাস করে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কিছু থাকে, ইউরিন হয়তো পেশেন্ট পাস করছে কিন্তু ইউরিনের কনসেন্ট্রেশন নর্মাল নয়, ইউরিনের অ্যাপিয়ারেন্স জলের মতো হয় না। ইউরিনের নিজস্ব একটা কনসেন্ট্রেশন থাকে, একটা নিজস্ব কালার থাকে, কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি যখন রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে কমে যাচ্ছে তখন কিন্তু ইউরিনের অ্যাপিয়ারেন্সটা অনেকটা ওয়াটারি হয়ে যাচ্ছে এবং তার কালারটাও অনেকটা ফেড হচ্ছে। তো এর থেকেও বোঝা যায় যে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটিটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ এক্সেস যে ওয়াটারটা সেটা হয়তো ব্লাড ফিল্ট্রেশন করে কিডনি বার করে দিল, কিন্তু এই ওয়াটারটারও একটা রিঅ্যাবজর্পশন হয়। কোথায় হয়? নেফ্রনের যে রেনাল টিউবিউল থাকে সেইখানে রিঅ্যাবজর্পশনটা হয়। সেই রিঅ্যাবজর্পশনটা ঠিকঠাক হয় না, নেফ্রনের যে রেনাল টিউবিউল সেগুলো প্রপারলি ফাংশন করতে পারে না, আর তাই এক্সেস ওয়াটার অ্যাবজর্পশনটাও হয় না, আর ইউরিনের কনসেন্ট্রেশনটাও কমে যায়, যার ফলে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি কমে যায়। ইনক্রিজড ইউরিনারি সোডিয়াম, মানে ইউরিন থেকে সোডিয়ামের এক্সক্রিশন বেশি হবে। এখানেও সে একই রকম মেকানিজম, যে নেফ্রনে জল মানে এক্সেস যে ওয়াটারটা সেইটা এবং আরো কিছু ইলেকট্রোলাইট এগুলোর রিঅ্যাবজর্পশন হয়। গ্লোমেরুলাস থেকে যখন ব্লাড ফিল্টার হয়ে সেই ফিল্টার্ড যে সাবস্টেন্সটা, মানে ইউরিনটা, ইনিশিয়ালি যে ইউরিনটা তৈরি হচ্ছে সেই ইউরিনটা রেনাল টিউবিউল দিয়ে ট্রাভেল করে তারপরে কিন্তু আস্তে আস্তে অ্যাকচুয়াল ইউরিনটা ফর্মেশন হয়। এই রেনাল টিউবিউলে কিছুটা ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, কিছুটা এক্সেস ইলেকট্রোলাইট যেগুলো ফার্স্টে ব্লাড ফিল্ট্রেশনের সময় বেরিয়ে গেছিল সেই এক্সেস ইলেকট্রোলাইট গুলোরও রিঅ্যাবজর্পশন হয়ে যায়। ফলে ইউরিনে অতটা অ্যামাউন্ট অফ সোডিয়াম থাকার কথা নয়, কিন্তু এইখানে যেহেতু রিঅ্যাবজর্পশনটা হচ্ছে না, প্রপারলি ফাংশন করতে পারছে না নেফ্রন, সেই জন্য সোডিয়ামগুলো ইউরিনের সাথে বেরিয়ে যায় বা এক্সক্রিট হয়ে যায়, তাই জন্য ইউরিনে সোডিয়ামের অ্যামাউন্টটা বেড়ে যায়। রিডিউসড ইউরিনারি অসমোলারিটি। অসমোলারিটি কথাটার মানে হচ্ছে কোনো একটা সলিউশনে যখন বিভিন্ন রকম সাবস্টেন্স মিশে থাকে তখন সেই সাবস্টেন্সগুলোর পার্টিকেল কত নাম্বারে আছে তার যে কনসেন্ট্রেশনটা সেটাকে বলা হয় অসমোলারিটি। তেমনি ইউরিনারি অসমোলারিটি মানে হচ্ছে ইউরিনের মধ্যে তো নানা রকম সাবস্টেন্স থাকে, ইউরিনে শুধুমাত্র জল থাকে না, ইউরিনে সোডিয়াম, পটাশিয়াম, ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন, গ্লুকোজ এই সবই বেশ কিছু অ্যামাউন্টে থাকে। তো এই যে সাবস্টেন্সগুলো, এগুলোর পার্টিকেলগুলো যে আছে, এই যে বিভিন্ন সাবস্টেন্সগুলোর নাম বললাম, এই সাবস্টেন্সগুলোর পার্টিকেলগুলো কত সংখ্যায় আছে বা তার কনসেন্ট্রেশন কত, সেইটাকে বলা হয় ইউরিনারি অসমোলারিটি। এবার যখন পেশেন্টের রেনাল ফেলিয়ার হচ্ছে তখন নেফ্রনগুলো কিডনি ঠিকঠাক ফাংশন করতে পারছে না, ফলে গ্লোমেরুলাস থেকে ইনিশিয়ালি ব্লাড ফিল্টার হয়ে যে ইউরিনটা তৈরি হচ্ছে সেটাই ইউরিন হিসাবে বডি থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এইটাই কিন্তু ইউরিন ফর্মেশনের লাস্ট স্টেজ নয়। ইউরিন ইনিশিয়ালি ব্লাড ফিল্টার করে তৈরি হওয়ার পর নেফ্রনের যে
টিউবিউল থাকে, সেই টিউবিউলে ওই ইনিশিয়াল ইউরিন থেকে কিছুটা ওয়াটার, কিছুটা ইলেকট্রোলাইট এগুলো রিঅ্যাবজর্পশন হয়ে যায়, মানে আবার ব্লাডে ফিরে যায়। কিন্তু যেহেতু এখানে নেফ্রন ঠিকঠাক ফাংশন করতে পারছে না, তাই এই ওয়াটার রিঅ্যাবজর্পশন বা এই ইলেকট্রোলাইট রিঅ্যাবজর্পশনের কাজগুলো ঠিকমতো হচ্ছে না, তাই জন্য ইউরিনের অসমোলারিটিটা কমে যাচ্ছে। ইউরিনে বিভিন্ন যে পার্টিকেল গুলো থাকে সেগুলোর এক্সট্রা গুলো যেমন রিঅ্যাবজর্পশন হচ্ছে না, তেমন এক্সট্রা ওয়াটারটাও রিঅ্যাবজর্পশন হচ্ছে না, তাই জন্য ইউরিনের ভলিউম বা অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যাচ্ছে। ফলে একটা সলিউশনে যদি সলভেন্টটা মানে যেটা জল পোর্শনটা থাকে সেইটার অ্যামাউন্ট যদি বেড়ে যায় নর্মালের চেয়ে, তাহলে যে সলিউট পার্টটা সেটার কনসেন্ট্রেশন অটোমেটিক্যালি কমবে। ঠিক এই মেকানিজমেই কিন্তু ইউরিনারি অসমোলারিটিটা কমে যাচ্ছে। এই গেল আমাদের ইউরিনারি ম্যানিফেস্টেশন অফ রেনাল ফেলিয়ার। এরপরে আমরা আসবো কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশন, মানে হার্ট রিলেটেড কি কি সাইন সিম্পটম পেশেন্টের দেখা যায়। ফার্স্টে হলো হাইপারটেনশন। রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে একদম শুরুতেই যেটা হয় দ্যাট ইজ হাইপারটেনশন বা ব্লাড প্রেশার খুব বেড়ে যায়। কেন বেড়ে যায় ব্লাড প্রেশার? তার কারণ হলো বডিতে ওয়াটার এবং সোডিয়াম রিটেনশন হয়, বডি থেকে এক্সট্রা ওয়াটার এবং এক্সট্রা যে সোডিয়াম সেটা বেরোতে পারে না, এটা একটা কারণের জন্য হয়। আর একটা হলো রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, যেটা আগে বলেছিলাম, আগের ভিডিওতে এক্সপ্লেন করা আছে। এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের অ্যাক্টিভেশনের জন্য কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এর পরের পয়েন্ট হলো পেরিকার্ডিয়াল ইফিউশন। আমাদের হার্টের যে লেয়ার থাকে তার মধ্যে পেরিকার্ডিয়াম হলো একটা লেয়ার। এই পেরিকার্ডিয়ামের যে স্পেসটা থাকে, মানে পেরিকার্ডিয়াল যে স্পেসটা, এইখানটাতে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ইফিউশন। এই পেরিকার্ডিয়াল সাইকেলের মধ্যে কিছুটা ফ্লুইড জমে যায়। কেন এই ফ্লুইডটা জমে যায়? রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে ব্লাডের মধ্যে ইউরিয়া, ক্রিয়েটিনিন মানে নাইট্রোজেনাস যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকে তাদের কনসেন্ট্রেশনটা অনেক বেড়ে যাচ্ছে, এবং এইগুলো জমে যাওয়ার কারণে, বডিতে অ্যাকুমুলেশনের কারণে হার্টের যে পেরিকার্ডিয়াম থাকে সেখানে একটা টক্সিন রিলেটেড ইনফ্লামেশন হয়। সেখানে ইনফ্লামেশনের কারণে, ইনফ্লামেটরি রেসপন্সের কারণে পেরিকার্ডিয়ামের যে স্যাকটা থাকে, যে পেরিকার্ডিয়াল স্যাক থাকে, সেইখানে ফ্লুইড অ্যাকুমুলেশন বা ফ্লুইড জমে যায়। তো সেটাকেই বলা হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন। এরপরে আসছি পরের পয়েন্টে, দ্যাট ইজ হার্ট ফেলিয়ার। অনেক সময় দেখা গেছে যে রেনাল ফেলিয়ার হলে পেশেন্টের হার্ট ফেলিয়ারও হয়। কেন হার্ট ফেলিয়ার হয়? যখন কিডনি প্রপারলি ফাংশন করতে পারছে না তখন ব্লাড ভলিউমটা বেড়ে যাচ্ছে। ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে কারণ ব্লাডে তখন এক্সট্রা ফ্লুইড জমছে। এই এক্সট্রা ফ্লুইডটা কিডনি ফিল্টার আউট করে দিতে পারছে না। এই এক্সট্রা ফ্লুইডটা ব্লাড ভলিউমের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, পরে ব্লাডের ভলিউমটা বেড়ে যাচ্ছে। এই যে এক্সট্রা ব্লাড ভলিউমটা, এইটাকে পাম্প করতে হার্টকে অনেক বেশি কাজ করতে হচ্ছে, হার্টের ওপর ওয়ার্কলোড অনেকটা বেড়ে যাচ্ছে, এবং এই ওয়ার্কলোডটা চলতে থাকার কারণে হার্টের আলটিমেটলি কিন্তু কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে, যার ফলে শেষ পর্যন্ত হার্ট ফেলিয়ার ডেভেলপ করছে। এর পরের পয়েন্ট হচ্ছে ডিসরিদমিয়া। ডিসরিদমিয়া বা অ্যারিথমিয়াও বলা হয়। অ্যারিথমিয়া মানে হচ্ছে যখন হার্টে ইলেকট্রিক্যাল ইম্পালস, মানে হার্টের কন্ডাকশন সিস্টেমের থ্রুতে যে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো যায় সেগুলো প্রপার ওয়েতে হচ্ছে না, ফলে হার্টের রিদমটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে ডিসরিদমিয়া ভীষণ কমন। তার কারণ হলো যখন কিডনি ফাংশন করতে পারছে না, শরীর থেকে এক্সট্রা ইলেকট্রোলাইট গুলো সে বার করে দিতে পারছে না, ফলে অনেক ক্ষেত্রে কি হয়, ব্লাডে পটাশিয়াম কনসেন্ট্রেশনটা প্রচুর বাড়তে থাকে। এই পটাশিয়াম বেড়ে যাওয়ার কারণেই কিন্তু মূলত ডিসরিদমিয়া জিনিসটা তৈরি হয়। পটাশিয়াম বেশি থাকবার কারণে হার্টের যে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো থাকে সেগুলো কিন্তু প্রপারলি আসতে পারে না, ফলে হার্টের যে রিদমটা সেইটা কিন্তু আস্তে আস্তে উল্টো পাল্টা হয়ে যায় এবং নানা ধরনের অ্যারিথমিয়া বা ডিসরিদমিয়া তৈরি হয়। নানা ধরনের অ্যারিথমিয়া ডিসরিদমিয়ার মধ্যে যেটা কমন সেটা হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এইগুলো যথেষ্ট ফেটাল হয় এবং এখান থেকে অনেক সময় পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্টের মতো সমস্যাও হতে পারে। এর পরের পয়েন্টে আছে হলো পেরিকার্ডাইটিস। এই পেরিকার্ডাইটিসের কজটা আমি আগেও বলেছি। যেহেতু রেনাল ফেলিয়ার হলে ব্লাডে ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলোর লেভেলটা অনেকটা বেড়ে যাচ্ছে, এইগুলো কিন্তু হার্টের যে লেয়ার থেকে পেরিকার্ডিয়াম, সেই পেরিকার্ডিয়ামে ইনফ্লামেশন তৈরি করে, যেটাকে বলা হচ্ছে পেরিকার্ডাইটিস। এরপরে আমরা যাব গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন, মানে পেশেন্টের জিআই ট্র্যাক্টে কি কি প্রবলেম অ্যারাইজ করতে পারে। ফার্স্ট পয়েন্টেই আছে ডায়রিয়া। রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে অনেক সময় পেশেন্টের ডায়রিয়া ডেভেলপ করে, তার কারণ হলো
ব্লাডে তখন নাইট্রোজেনাস যে ওয়েস্ট প্রোডাক্টগুলো, দ্যাট ইজ ইউরিয়া, ক্রিয়েটিনিন, এগুলোর লেভেল অনেকটা বেড়ে যাচ্ছে, যেটা কিনা পেশেন্টের জিআই ট্র্যাক্টের মুভমেন্ট বা গাট মোটিলিটিটাকে চেঞ্জ করে দিচ্ছে। এই গাট মোটিলিটি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কিন্তু পেশেন্টের ডায়রিয়া হয়। এর পরের পয়েন্ট হচ্ছে স্টোমাটাইটিস। স্টোমাটাইটিস হচ্ছে ঠোঁটের কোণে যে ঘা হয় তাকে বলা হয় স্টোমাটাইটিস। কিডনি ফেলিয়ারের ক্ষেত্রে পেশেন্টের স্টোমাটাইটিস হওয়ার কারণ হচ্ছে মূলত অ্যামোনিয়া এক্সেস প্রোডাকশনের জন্য যে কেমিক্যাল ইরিটেশন হয়, সেখান থেকে স্টোমাটাইটিস বা ঠোঁটে ঘা তৈরি হয়। স্যালাইভাতে বা লালা রসে যখন ইউরিয়ার মাত্রা প্রচুর বেড়ে যাচ্ছে, তখন সেখানে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির কারণে অ্যামোনিয়া তৈরি হয় এবং এই অ্যামোনিয়া থেকে আস্তে আস্তে ঠোঁটের কোণে ইরিটেশন বা ইনফ্লামেশন অর্থাৎ স্টোমাটাইটিস তৈরি হচ্ছে। এর পরে পয়েন্ট হচ্ছে অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়া মানে খাবার ইচ্ছা চলে যাওয়া। রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে পেশেন্টের মূলত ইউরেমিক অ্যানোরেক্সিয়া হয়। ইউরেমিক অ্যানোরেক্সিয়া মানে হচ্ছে যখন ব্লাডে ইউরিয়ার মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তখন এই এক্সেস ইউরিয়ার কারণে পেশেন্টের যে খিদের ভাবটা, যে হাঙ্গারটা, সেই সেন্সেশনটা চলে যায়, সেই কারণে পেশেন্টের অ্যানোরেক্সিয়া হয়। এরপরের পয়েন্ট হচ্ছে কনস্টিপেশন। আগেই বলেছি যে রেনাল ফেলিয়ার ক্ষেত্রে পেশেন্টের যে গাট মোটিলিটি, সেইটার একটা চেঞ্জ হয়ে যায়। মানে গাট মোটিলিটি হয় খুব বেড়ে যেতে পারে, নয় খুব কমে যেতে পারে। বেড়ে গেলে ডায়রিয়া হবে, কমে গেলে কনস্টিপেশন হবে। এছাড়াও যেহেতু এই রেনাল ফেলিয়ার পেশেন্টদের ওয়াটার ইনটেকে মানে জল খাওয়াতে একটা রেস্ট্রিকশন থাকে, কারণ জল খেলে সেই জলটা এক্সেস ওয়াটারটা কিডনি যেহেতু ফিল্টার আউট করে দিতে পারছে না, সেই জলটা ব্লাডের মধ্যে জমবে, ব্লাড ভলিউম বাড়াবে এবং হার্টে লোড বেশি পড়বে এবং সেই কারণে ওয়াটার একটা রেস্ট্রিকশন থাকে। পেশেন্ট মুখে খুব বেশি জল খেতে পারে না এবং সেই কারণে কিন্তু ওয়াটার ডিপ্রাইভ হওয়ার কারণে কনস্টিপেশন হয় পেশেন্টের। এর পরের পয়েন্ট হচ্ছে নজিয়া অ্যান্ড ভমিটিং। যেহেতু রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে ব্লাডে ইউরেমিক টক্সিনস জমতে থাকে, মানে ইউরিয়া, ক্রিয়েটিনিন এর মাত্রা অনেকটা বেড়ে যায়, এই ইউরেমিক টক্সিনস পেশেন্টের নার্ভাস সিস্টেমকে কিন্তু ইরিটেট করে। ইরিটেট করবার জন্য অনেক সময় কি হয়, পেশেন্টের নজিয়া, ভমিটিং এইগুলো সিমটমসগুলো তৈরি হয়, যেটাকে ইউরেমিক সিনড্রোমস হিসাবে কনসিডার করা হয়। একদম ইনিশিয়াল স্টেজেই কিন্তু এটা শুরু হতে পারে, পেশেন্টের নজিয়া বা ভমিটিং ফিল হতে পারে। এরপর আমরা ডিসকাস করব রেসপিরেটরি ম্যানিফেস্টেশন নিয়ে, মানে রেসপিরেটরি সিস্টেম রিলেটেড কি কি সাইন সিমটমস হতে পারে। প্রথমটা হলো স্মল ব্রিদিং। এক্ষেত্রে কি হয়, পেশেন্টে খুব লেবার্ড ব্রিদিং হয় এবং একটা এয়ার হাঙ্গার বা গ্যাসপিং তৈরি হতে পারে। এই ধরনের ব্রিদিং এর কারণটা কি? রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে একটা বড় প্রবলেম হলো মেটাবলিক অ্যাসিডোসিস। মানে কি হয়, ব্লাডের যে নর্মাল পিএইচ থাকে, আর্টেরিয়াল ব্লাডের নর্মাল পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, কিন্তু রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে পেশেন্টের একটা অ্যাসিডোসিস তৈরি হয়। অ্যাসিডোসিস মানে হচ্ছে যখন পিএইচ লেভেলটা অনেক কমে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যাসিডোসিস, সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে অ্যাসিডোসিস। রেনাল ফেলিয়ারের ফলে কি হয়, যে এক্সট্রা অ্যাসিডস তৈরি হয় ব্লাডে, সেইটাকে কিডনি এক্সক্রিট করতে পারে না এবং সেই কারণে পেশেন্টে অ্যাসিডোসিস ডেভেলপ করে। এবার এই অ্যাসিডোসিস ডেভেলপ করবার কারণে ব্লাডের পিএইচ অনেকটা কমে যায় এবং এই অ্যাসিডিক নেচারটাকে নিউট্রিলাইজ করবার জন্য তখন এই র্যাপিড ডিপ ব্রিথটা বা স্মল ব্রিদিং এর প্রয়োজন হয়। এই র্যাপিড ডিপ ব্রিথ পেশেন্টের বডি থেকে এক্সেস কার্বন ডাই অক্সাইডটাকে এক্সপেল আউট করে দেওয়ার চেষ্টা করে, যাতে ব্লাডের এই যে অ্যাসিডোসিসটা সেটা কিছুটা নিউট্রিলাইজ হয় বা কারেকশন হয়। এর পরের পয়েন্ট হলো প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশন মানে হচ্ছে লাংসের যে কভারিং থাকে তাকে আমরা প্লুরা বলি। এই লাংস এবং এই কভারিং এর মাঝে যে প্লুরাল স্পেস থাকে, এই স্পেসের মধ্যে যখন ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে তাকে বলা হচ্ছে প্লুরাল ইফিউশন। এই প্লুরাল ইফিউশন কিডনি ফেলিয়ারে কেন হয় তার নানা রকম কারণ আছে। একটা কারণ প্রথমেই যেটা বলা যায় সেটা হচ্ছে কোনো ইনফ্লামেশনের কারণে। যেহেতু ইউরেমিক টক্সিনসের অ্যামাউন্ট ব্লাডে তখন খুব বেড়ে যাচ্ছে, ব্লাডে তখন ইউরিয়া, ক্রিয়েটিনিনের লেভেল অনেকটা হাই, সেইটা কি করে, লাংসের যে কভারিং থাকে প্লুরা, সেখানে একটা ইনফ্লামেশন তৈরি করে, সেটাকে বলা হয় ইউরেমিক প্লুরিসি। এই ইনফ্লামেশনের কারণে কিন্তু প্লুরাল স্পেসে ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে। এইটা একটা কারণ। আর একটা কারণ যেটা হতে পারে ফ্লুইড ওভারলোড। বডিতে যেহেতু এই সময় এক্সট্রা ফ্লুইডের অ্যামাউন্টটা বেশি থাকে, কারণ এক্সট্রা ওয়াটারটাকে কিডনি ফিল্টার করে বার করে দিতে পারছে না, তখন হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাওয়ার কারণে কিন্তু প্লুরাল স্পেসের মধ্যে ফ্লুইড জমতে পারে।
আর একটা কারণ হচ্ছে যদি হাইপোঅ্যালবুমিনেমিয়া হয়, মানে হচ্ছে ব্লাডে যে অ্যালবুমিনের অ্যামাউন্টটা থাকে সেইটা যখন কমে যাচ্ছে। ব্লাডে জেনারেলি দুটো প্লাজমা প্রোটিন থাকে, একটা হলো অ্যালবুমিন, একটা হলো গ্লোবিউলিন। কিডনি যখন ফেল করছে তখন থ্রু ইউরিন, মানে ইউরিনের সাথে প্রোটিন লস হতে পারে, অর্থাৎ ইউরিনের সাথে অ্যালবুমিন শরীর থেকে বেরিয়ে যেতে পারে। তার মানে ব্লাডে অ্যালবুমিনের অ্যামাউন্টটা কমে গেল। এই অ্যালবুমিন হলো এমন একটা প্লাজমা প্রোটিন যা ব্লাডের মধ্যে ওয়াটার রিটেন করতে সাহায্য করে, অর্থাৎ ব্লাডের যে জল ধরে রাখার ক্ষমতা, সেই ক্ষমতাটা দেয় এই অ্যালবুমিন প্রোটিনটা। এবার যদি অ্যালবুমিন প্রোটিনটা ইউরিনের সাথে বডি থেকে বেরিয়ে যায় তাহলে ব্লাডে অ্যালবুমিনের পরিমাণ কমে গেল এবং ব্লাডে ওয়াটারটাকে ধরে রাখার মতো কেউ রইল না। অ্যালবুমিন লস হওয়ার কারণে, অঙ্কোটিক প্রেসারের চেঞ্জ হওয়ার কারণে এই যে এক্সেস ওয়াটারগুলো বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ব্লাডে যখন ওয়াটারটাকে ধরে রাখবার কেউ রইল না তখন এই এক্সেস ওয়াটারগুলো বিভিন্ন স্পেসে গিয়ে জমা হতে থাকে। তার মধ্যে একটা স্পেস হচ্ছে লাংয়ের এই যে প্লুরাল স্পেসটা, সেইখানে এই প্লুরাল স্পেসে এই কারণেও ওয়াটার অ্যাকিউমুলেশন হতে পারে, অর্থাৎ প্লুরাল ইফিউশন হতে পারে। এর পরের পয়েন্ট আমরা যেটা ডিসকাস করতে চলেছি দ্যাট ইজ পালমোনারি ইডিমা। পালমোনারি ইডিমা কথার অর্থ কিন্তু লাংসের মধ্যে জল জমে যাওয়া, কিন্তু প্লুরাল ইফিউশনের সাথে এর একটা পার্থক্য আছে। প্লুরাল ইফিউশনে যে ফ্লুইডটা জমে বা যে জলটা জমে সেটা জমে হচ্ছে প্লুরাল স্যাকে, মানে লাংসের যে কভারিং থাকে প্লুরা, লাংস আর প্লুরাল যে মাঝের যে স্পেসটা যেটাকে বলা হয় প্লুরাল স্পেস, এই প্লুরাল স্পেসের মধ্যে জলটা বা ফ্লুইডটা জমে। কিন্তু পালমোনারি ইডিমার ক্ষেত্রে এই প্লুরাল স্পেসে কিন্তু ফ্লুইডটা জমে না। ফ্লুইডটা কোথায় জমে? ফ্লুইডটা জমে লাংসের অ্যালভিউলাসের মধ্যে। লাংসের ভেতরে ব্রঙ্কাসের এন্ডে যে এয়ারফিল্ড যে স্যাকগুলো থাকে যেগুলোকে আমরা অ্যালভিউলাস বলি, এই অ্যালভিউলাসের মধ্যে অর্থাৎ এই এয়ারফিল্ড স্যাকের মধ্যে কিন্তু ওয়াটার অ্যাকিউমুলেশন হয়ে যায়। রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে এই পালমোনারি ইডিমা কেন হবে তার অনেক রকম কারণ আছে। প্রথম কারণ যেটা হতে পারে হার্ট ফেলিয়ারের জন্য। হার্ট ফেলিয়ারের জন্যই মূলত পালমোনারি ইডিমা হতে পারে। আমরা আগে পড়েছি কেন হার্ট ফেলিয়ার হতে পারে রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে। এবার যদি পেশেন্টের হার্ট ফেলিয়ার ডেভেলপ করে সেখান থেকে কিন্তু পালমোনারি ইডিমা হয়। কেন হয়? হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে কি হয়, হার্টের যে ফোর্স অফ কন্ট্রাকশনটা, মানে হার্টের ভেন্ট্রিকলের যে ফোর্স অফ কন্ট্রাকশনটা সেটা কমে যাচ্ছে। হার্ট এফেক্টিভলি ব্লাড পাম্প করতে পারছে না এবং ব্লাড সমস্ত অর্গানে এফেক্টিভলি ছড়িয়ে পড়তে পারছে না। ফলে কি হয়, এই যে হার্টটা এফেক্টিভলি পাম্প হচ্ছে না, এর যে প্রেশারটা, এই প্রেশারটা গিয়ে পড়ে কোথায়? পড়ে পালমোনারি ভেনে। এই পালমোনারি ভেনে প্রেশার পড়বার জন্য আলটিমেটলি যেটা হয়, লাং টিস্যুতে ফ্লুইড লিক হয়। এইভাবেই অ্যালভিউলাসের মধ্যে ফ্লুইড জমতে থাকে এবং পালমোনারি ইডিমা সৃষ্টি করে। এছাড়াও প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে যে কারণটা বলেছিলাম, যে ব্লাডে অ্যালবুমিন কমে যাওয়ার কারণে ব্লাড আর এক্সট্রা ওয়াটারটাকে হোল্ড করতে পারে না বা ধরে রাখতে পারে না, তখন সেই এক্সট্রা ওয়াটারটা কিন্তু অ্যালভিউলাসের মধ্যে জমা হতে পারে অঙ্কোটিক প্রেসারে চেঞ্জ হওয়ার কারণে। এটাও একটা কারণ। এছাড়াও যেহেতু বডিতে এই সময় ফ্লুইড ওভারলোড হয়, মানে ব্লাডে ফ্লুইড ভলিউমটা অনেক বেশি বেড়ে যায়, তাই হাইড্রোস্ট্যাটিক প্রেসারের চেঞ্জের কারণেও কিন্তু পালমোনারি ইডিমা হতে পারে। সো এইগুলো হলো আমাদের রেসপিরেটরি ম্যানিফেস্টেশনস অফ রেনাল ফেলিয়ার। আজ আমরা তাহলে ডিসকাস করলাম ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে ইউরিনারি ম্যানিফেস্টেশনস, কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশনস, এছাড়াও গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন, রেসপিরেটরি ম্যানিফেস্টেশনস। তো এছাড়াও আরো কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস আছে যেটা আমরা ভিডিওর পরের পার্টে ডিসকাস করব। তোমরা ভিডিওগুলো শুনতে থাকো। যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, সেটা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। রেনাল ফেলিয়ার রিলেটেড আর যে ভিডিওসগুলো আছে তার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে এবং পড়া বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।